আসসালামু আলাইকুম। বিবিসির টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান, যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ বিধ্বস্ত লেবাননে ফিরতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। জানিয়ে দেব ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন। আরও জানিয়ে দিব আবারও আগ্রাসন চালালে ইসরায়েলকে কঠোর জবাব দেয়া হবে বলেছেন হিজবুল্লাহ। এবং আরও জানিয়ে দেব নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে জাতিসংঘের প্রতি ইরানের আহ্বান। এদিকে বিক্ষুব্ধ ইসরায়েলিরা, পার্লামেন্টে নেতানিয়াহুর কার্যালয় অবরোধ। সর্বশেষ জানিয়ে দেব কর্মক্ষেত্রে ভয়াবহ মানসিক চাপে যুক্তরাজ্যের কর্মীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। যুদ্ধবিধ্বস্ত লেবাননে ফিরতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়। ১৪ মাস ধরে চলা লেবাননের এই সংঘাত অবসানের লক্ষ্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিকে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয় নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো যৌথভাবে ঘোষণা দেওয়ার পর বুধবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরে দক্ষিণ লেবাননে বেসামরিক লোকজন স্বস্তি ও উচ্ছ্বাস নিয়ে আপন বাড়িতে ফিরতে শুরু করেছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো মানুষের ঢল দক্ষিণ লেবাননের দিকে ফিরতে দেখা গেছে। সে সময় অনেকেই বিজয়ের প্রতীক দেখাচ্ছিলেন। বাড়ি ফিরতে পারায় নিজেদেরকে জয়ী বলে মনে করছেন। এছাড়াও লেবাননের বেশিরভাগ মানুষ এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও লেবাননের দক্ষিণ অঞ্চলে অবস্থান করছে। সে কারণে লেবানন এবং ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে লোকজনকে দক্ষিণ থেকে ফিরে যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। তবে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি বেরি এই এলাকায় লোকজনকে নিজেদের বাড়িঘরে ফেরার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, আমি আপনাদেরকে নিজের বাড়িঘরে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ধ্বংসস্তূপের ওপরে বসবাস করতে হলেও নিজেদের ভূমিতে ফিরে আসুন। ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দিয়েছে জো বাইডেন প্রশাসন। ইসরায়েলের কাছে আরও ৬৮ ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এমন সময় এই অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হলো যখন বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্য শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছে। ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মাধ্যমে বাইডেনের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরদিন গতকাল বুধবার এই অস্ত্র বিক্রির চুক্তি খবর সংবাদ মাধ্যমে আসে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে একই ধরনের যুদ্ধবিরতি চুক্তি পৌঁছাতে নতুন চেষ্টা চালানোর অঙ্গীকার করেছেন তিনি। যদিও বাইডেন অনেকবার এ ধরনের অঙ্গীকার করেছিলেন, কিন্তু তার বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন তিনি। অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কয়েক মাস ধরে কাজ চলছিল। গত সেপ্টেম্বর মাসে কংগ্রেসের কমিটি একটি যাচাই বাছাই করে এবং আরও বিস্তৃত পরিসরে পর্যালোচনার জন্য অক্টোবর মাসে তা জমা দেয়। বাইডেন প্রশাসন প্যাকেজটির প্রাথমিক অনুমোদন দিয়েছে বলে প্রথমে ফিনান্সিয়াল টাইমস জানায়। পরে তাদের ওই প্রতিবেদনের সত্যতা নাম প্রকাশ না করা সত্ত্বে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেন। সর্বশেষ এই অস্ত্রের চালানের মধ্যে রয়েছে কয়েকশো বোমা ও সাধারণ বোমাকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলার উপযোগী করে তোলার কয়েক হাজার সরঞ্জাম। দুটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। তবে বাইডেনের প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। অস্ত্র বিক্রির এই সময়টি মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের মিশ্র অবস্থান তুলে ধরেছে। দেশটি একদিনের যুদ্ধবিরতি আলোচনায় এগিয়ে নিতে সহযোগিতা করেছে। অন্যদিকে ইসরায়েলের কাছে কয়েকশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে। ইসরায়েলের হামলায় ফিলিস্তিন ও লেবাননের হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। আবার আগ্রাসন চালালে ইসরায়েলকে কঠোর জবাব দেয়া হবে বলেছে হিজবুল্লাহ প্রধান। লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল আবার আগ্রাসন চালানোর চেষ্টা করলে তা কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির হাজার হাজার সফল অভিযানে দিশেহারা হয়ে তেল আবিবে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হওয়ার পর বুধবার এ হুঁশিয়ারি দেন প্রতিরোধ আন্দোলন। হিজবুল্লাহর বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়, লিতানি নদীর দক্ষিণে অন্তত ৩টি প্রতিরক্ষা লাইন স্থাপন করেছে সংগঠনটি। এসব লাইন মোতায়েনের যোদ্ধারা উচ্চমাত্রার প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তাদের কাছে রয়েছে উপযুক্ত সমরাস্ত্র ও অত্যাধুনিক সাজ সরঞ্জাম। বিবৃতিতে বলা হয়, ইসলামিক প্রতিরোধ অপারেশনের রুম নিশ্চিত করেছে যে বিভিন্ন সামরিক ক্ষমতার অধিকারী যোদ্ধারা ইসরায়েলি শত্রু উচ্চাকাঙ্ক্ষা ও হামলা মোকাবেলা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে। এতে আরও বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধাদের চোখ সীমান্তের ওপারে শত্রু বাহিনীর গতিবিধি এবং পশ্চাৎ প্রসারণকে অনুসরণ করে থাকবে এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি এদের জন
জনগণের মর্যাদা ও সম্মানের স্বার্থে তাদের হাত সার্বক্ষণিকভাবে ট্রিগারে থাকবে। এতে আরো বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধাদের চোখ এর আগে আমেরিকার মধ্যস্থতায় মঙ্গলবার হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি দিয়ে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয় ইহুদিবাদী ইসরায়েল। বুধবার সকাল থেকে ওই যুদ্ধবিরতি কার্যকর করা হয়। 2 মাস মেয়াদী যুদ্ধবিরতি চুক্তি বলা হয়েছে 60 দিনের অন্তর্বর্তী সময়সীমার মধ্যে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেবে। সেখানে লেবাননের সরকারি বাহিনী 5000 সেনা মোতায়েন থাকবে। 2023 সালের 7 অক্টোবরের গাজা উপত্যকার উপর ভয়াবহ আগ্রাসন শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। গাজা নিয়ন্ত্রণকারী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে একাত্ম প্রকাশ করে। সেদিন থেকেই ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের হামলায় উত্তর ইসরায়েলে অন্তত 60,000 ইহুদিবাদী অভিবাসী বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া গোটা ইসরায়েল জুড়ে হিজবুল্লাহ সম্প্রতি হামলার দিশেহারা হয়ে পড়ে তেল আবিব। সূত্র পার্স টুডে। নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি ইরানের আহ্বান। ফিলিস্তিন ও লেবাননের অরক্ষিত জনগণের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের চেয়ারম্যান কাজেম গারিবাবদি গতকাল অনুষ্ঠিত রাসায়নিক অস্ত্র কনভেনশন সম্মেলনে 29তম অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে এ আহ্বান জানান। তিনি বলেন, কিছু পশ্চিমা দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েল দুর্ভাগ্যবশত দায়মুক্তি ভোগ করে ফিলিস্তিন ও লেবাননে তার অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে। গরিবাবদি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অবশ্যই জাতিসংঘ সনদের 7 নম্বর অধ্যায়ের অধীনে পদক্ষেপ নিতে হবে এবং বিশ্বের সকল দেশকে তেল আবিবের সঙ্গে অর্থনৈতিক, সামরিক বা অস্ত্র সহযোগিতা থেকে বিরত থাকতে হবে। দখলদার ইসরায়েল চলমান যুদ্ধে লেবানন ও অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে বহুবার নিষিদ্ধ ঘোষিত হোয়াইট ফসফরাস এবং স্বল্প ইউরেনিয়াম যুক্ত নিষিদ্ধ বোমা ব্যবহার করেছে। ইরানের এই সিনিয়র কূটনৈতিক বলেন, আমরা ফিলিস্তিন ও লেবাননের নিরীহ জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর রাসায়নিক অস্ত্র হোয়াইট ফসফরাস এবং স্বল্প মাত্রার ইউরেনিয়াম সহ অন্যান্য বিপজ্জনক উপাদান ব্যবহারের তীব্র নিন্দা জানাই। গত মাসে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছিল, ইহুদিবাদী সেনা লেবাননের কাফার সুবা এলাকার উপকণ্ঠে ফসফরাস শেল ব্যবহার করে ব্যাপকভাবে গোলাবর্ষণ করেছে। এছাড়াও 27 সেপ্টেম্বর দখলদার ইসরায়েলি বাহিনী বাংকার বাস্টার বোমা ব্যবহার করে বৈরুতের দক্ষিণ শহরতলিতে 80 টন অস্ত্র নিক্ষেপ করেছিল, যাতে স্বল্প মাত্রার ইউরেনিয়াম ব্যবহৃত হয়। ওই দিনের বোমা হামলায় হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদত বরণ করেন। সূত্র পার্স টুডে। এবার বিক্ষুব্ধ ইসরায়েলিরা, পার্লামেন্টে নেতানিয়াহুর কার্যালয় অবরোধ। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে চটেছেন ইসরায়েলিরা। তারা ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় অবরোধ করেছেন। বুধবার 27 নভেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় 1 বছরের বেশি সময় ধরে আটক করেছেন ইসরায়েলি জিম্মিরা। বুধবার তাদের স্বজনেরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেসেট অফিসের প্রবেশপথ অবরোধ করেছে। জিম্মিদের ফেরাতে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তারা এই অবরোধ করেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির পর এই বিক্ষোভ পালিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, হিজবুল্লাহ সীমান্তের কাছে তার উপস্থিত বাড়ালে ইসরায়েল পুনরায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় বন্দী হওয়া জিম্মিদের একজন এলি আলবাগ বলেন, নেতানিয়াহু লেবাননে যেভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন ঠিক সেভাবে গাজাতেও চুক্তি করতে হবে। তিনি বলেন, আপনি যদি চান তাহলে এটি করতে পারেন। আমরা আপনার অনুগ্রহ আশা করছি। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেসেট নিরাপত্তা কর্মীরা পরে তাদের সরিয়ে দেন। এরপর তারা নিচে নেমে সিঁড়ি অবরোধ করেন। জায়গাটিতে বিভিন্ন রাজনৈতিক দল সভা ও সংবাদ সম্মেলন করে থাকে। জিম্মিদের স্বজনদের একজন সারাবি বলেন, আমরা এমন এক সময় যুদ্ধবিরতিতে পৌঁছেছি যখন উত্তরে বাসিন্দা এবং ইসরায়েলি নাগরিকদের জন্য এখনো স্পষ্ট বিপদ রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো হিজবুল্লাহর সক্ষমতা নিঃশেষ করতে পারেনি। তিনি আরো বলেন, এখন আমাদের গাজা থেকে ফিরে আসা এবং প্রয়োজন মতো গাজায় আবার ফিরে যাওয়া সম্ভব, তবে সবার আগে জিম্মিদের দেশে ফেরাতে হবে। উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটি অব্যাহত এই হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এ পর্যন্ত 42 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের 11টি গ্রেট পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকা
টাকারও বেশি। ইউএএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে গাজায় 1,37,279টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকেরও বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে 1/4 পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়াও 1/10 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1/3 বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য 250 থেকে 500 হেক্টর জমির প্রয়োজন পড়বে। কর্মক্ষেত্রে ভয়াবহ মানসিক চাপে যুক্তরাজ্যের কর্মীরা। দীর্ঘ কর্মঘণ্টা, কঠোর সময়সীমা এবং সীমিত কাজের স্বাধীনতা যুক্তরাজ্যের কর্মীদের মধ্যে ভয়াবহ মানসিক চাপ তৈরি করেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে তাই কর্মক্ষেত্রের র্যাঙ্কিং এ যুক্তরাজ্য সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, এত কঠোর নীতির পরও যুক্তরাজ্য কর্মক্ষেত্র উৎপাদনশীলতায় তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। প্রতিবেদনে তৈরি করে হয়েছে কমিশন ফর হেলদিয়ার ওয়ার্কিং লাইফস এর জন্য, যা ব্রিটেনের হেলথ ফাউন্ডেশন থিঙ্ক ট্যাঙ্ক কর্তৃক প্রতিষ্ঠিত একটি সংস্থা। এতে ট্রেড ইউনিয়নের প্রতিনিধিত্ব রয়েছে, যা নতুন কর্মসংস্থান আইনের আওতায় কাজের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্যের কর্মী বেশি চাপের মুখোমুখি। 3/5 কর্মী কঠোর সময়সীমার মধ্যে কাজ করেন এবং 2/5 দ্রুত গতিতে কাজ করতে বাধ্য হন। তবে মাত্র 1/3 কর্মী তাদের কাজের গতি নির্ধারণ করায় স্বাধীনতা পান। প্রতিবেদন এক লেখক ইনস্টিটিউট ফর এমপ্লয়মেন্ট স্টাডিজের প্রধান গবেষক ফেলো জনি গিভোর্ড বলেন, বর্তমানে যেসব সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা প্রয়োজন সেগুলো হলো দীর্ঘ কর্মঘণ্টা, কাজের তীব্র চাপ এবং কাজের স্বাধীনতার অভাব। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্মাণ, পরিবহন, গুদামজাতকরণ, খুচরা এবং সেবা খাতে কাজের পরিবেশ সবচেয়ে খারাপ। নার্স এবং শিক্ষকদের অনেক চাপের মধ্যে কাজ করতে হয়। এছাড়াও প্রতিবেদনটি আরো জানিয়েছে যে গত 25 বছরের কর্মক্ষেত্রে মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।